দেশটা আসলে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে পড়ে গেছে। এখন দেশটা একটা বিপজ্জনক জায়গায় আছে। জিডিপি গ্রোথ হবে 26 সালে 3.3%, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের সর্বনিম্ন। তো আমরা তো আমার মনে হয় দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছি। আপনি তো সরকার দেশটা চালাতে পারছেন না, দেশটা তো জিম্মি করে ফেলতেছেন, দেশটা তো অন্যের হাতে তুলে দিচ্ছেন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। বাংলাদেশ আসলে কোন শক্তির হাতে এখন বন্দী? বাংলাদেশের ভাগ্য এখন এই মুহূর্তে কার হাতে? আমরা সেসব বিষয় নিয়ে একটু আলোচনা করবো। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক এম এ আজিজ। সাংবাদিক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি যদি সরাসরি আপনার কাছে জিজ্ঞাসা করি, বাংলাদেশের ভাগ্য এখন কার হাতে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ভাগ্য সম্ভবত এখন বিদেশিদের হাতে। সেটা আমার মনে সবসময় ছিল, হয় এখন কার হাতে স্পেসিফিক্যালি? বেসিক্যালি এখন যদি বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, এবং আচ্ছা। তিনি কোথায় বন্দী হয়ে গেছেন এটা নিয়ে এখন আমরা পরিষ্কার হতে পারছি না। কারণ আমরা করিডোর দিয়েছি, আমরা ডিপ সিপোর্ট দেওয়ার দেওয়ার কথা শোনা যাচ্ছে। সুতরাং এগুলি যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে আমরা হয়তো আমেরিকার দিকে ঝুঁকে পড়তেছি, অর্থাৎ আমেরিকার দিকে বন্দী হয়ে যাচ্ছি। করিডোর আমাদের ধরেন এই দেশের কেউ জানে না, একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা করিডোর দিয়ে দিচ্ছে, কোনো রাজনৈতিক দল জানে না, কিচ্ছু জানে না। তাদের তো ম্যান্ডেটই দেয়, অথচ তারা করিডোর দিয়ে দিচ্ছে। সুতরাং এই দেশটা কোথায় কি অবস্থায় চলে যাচ্ছে না, ধরেন এখানে আপনার মানবিক করিডোর নামে দেওয়া হচ্ছে, সেখানে জান্তার সরকারের সাথে আলোচনা নাই। এখন আরাকান, আমেরিকা তো আরাকানকে ওখানে চীন আছে, আপনি করিডোর দিবেন, ওখানে নাকি দুর্ভিক্ষ হবে, সমস্যা হবে। তো আপনি এয়ারড্রপ করতেন, আপনি সমুদ্র দিয়ে যাইতেন, আপনি চীন দিয়ে ঢুকতেন, ভারত দিয়ে ঢুকতেন। হ্যাঁ, বাংলাদেশ দিয়ে করিডোর যেতে হবে কেন? এবং প্রতি মাসে প্রায় 6,000 থেকে 9,000 পর্যন্ত রোহিঙ্গা এখন আসতেছে। সুতরাং আমরা কোথায় যাচ্ছি এটা বলা মুশকিল। এদিকে নির্বাচন নিয়ে রোড ম্যাপ, এবং নির্বাচন নিয়ে আপনি দেখলেন যে গত আপনার পরশুদিন আপনার যেসব ঘটনা ঘটে গেল আমাদের চোখের সামনে, যে আপনার 144 ভেঙে আপনার আহ জমায়েত করা হলো। আমার কাছে মনে হয় যে 2013 সালে গণজাগরণ মঞ্চ হয়েছিল, সেখানে কিন্তু আপনার ডাক্তার এমরে সরকার, তিনি তখন কিন্তু ওটার নেতৃত্বে ছিলেন, এবং ওইটা সরকারি পৃষ্ঠপোষকতায় কিন্তু আয়োজিত হয়। সেখানে ধরেন খাবার সাপ্লাই দেওয়া হয়, নিরাপত্তা হুম। দেওয়া হয়, এবং সেখানে ছাত্রলীগ, আপনার ব্লগার, বাম রাজনৈতিক দল, ছাত্ররা ওটার ভিতরে ছিল। তো শেষ পাবলিক পর্যন্ত টয়লেট তখন পাবলিক টয়লেটও নির্মাণ করে দেওয়া হয়েছিল, হ্যাঁ, প্যাকেটে প্যাকেটে টয়লেট, পানীয় পৌঁছে দেওয়া হয়েছিল। হ্যাঁ, সবকিছু আয়োজন করে দেওয়া হয়েছে। কারণটা হচ্ছে যে তখন কাদের মোল্লার যাবজ্জীবন হয়েছিল, সেই আইনটাকে আপনার আপিলের সুযোগ করতে হবে হুম। এবং তাকে ফাঁসি দিতে হবে, এই কারণেই ওই গণজাগরণ মঞ্চ করা হয়েছিল। এবং এটার প্রেশার দেখিয়ে সেই আইন বদলানো হয়, আপিল করা হয়, এবং আপনার কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়। তখন কিন্তু এই গণজাগরণ মঞ্চ এখন নাই, ইমরানের সরকারেরও কোনো হদিশ নাই, সে এখন বিদেশে আছে। ঠিক সিমিলার ওয়েতে এই পরশুদিন একটা মুভ তৈরি হলো, আমি বলবো সেখানে আপনি দেখেন ইসলামিক দলগুলো এর আগে সরকার করলো কি অপ্রয়োজনে, কেউ জানে না, নারী সংস্কার কমিশন করে সেখান থেকে একটা প্রস্তাব নিয়ে সকল ইসলামিক দল বলেন আর ইসলামপন্থী ব্যক্তিদেরকে বলেন, আলাম ওলামা বলেন, সবাইকে ক্ষিপ্র করে দিল, এবং সবাই এসে এখানে যুক্ত হলো। এবং সেখানে দেখা গেল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানও সেখানে শরিক হয়, এবং সব ইসলামিক দলগুলি, এবং সেখানে স্লোগান, পতাকা, জাতীয় সঙ্গীত প্রচারে বাধা দেওয়া হয়। এরপরে বলা হয় যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, হুম। এইসব স্লোগান দেওয়া হয়, জাতীয় সংগীত পড়তে দেওয়া হয় না। তো এই যে আমি বলবো যে সারা বিশ্ব জানলো যে এই যে মৌলবাদের উত্থান ঘটলো, তো আমরা তাহলে যাচ্ছে কোথায়? সারা দেশ তো বিশৃঙ্খল অবস্থা। এদিকে অর্থনৈতিক দিক থেকে আমরা তলানির দিকে চলে যাচ্ছি। দেখেন ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি ফোকাস করেছে আমাদের জিডিপি গ্রোথ হবে 26 সালে 3.3%, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের সর্বনিম্ন। অর্থাৎ এরপরে 2026 সালে আমরা উন্নয়নশীল দেশে যাচ্ছি, সেখানে আমাদের এই ভর্তুকি টর্তুকি, ঋণ টিনের পরিমাণ সব বেড়ে যাবে। তা আমরা তো আমার মনে হয় দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছি, এবং দেশে একটা অশান্ত রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগ নাই, ব্যবসা নাই,
বাজার দর এখন বাড়ছে, কারণ IMF এর লোন পাওয়ার জন্য সব ভর্তুকি ট্যাক্স প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তো সুতরাং দেশটা আসলে খুব বিপজ্জনক অবস্থায় পড়ে গেছে। আমার মনে হয় যে দেশে কি হবে এটা বলা মুশকিল। এখন এই সরকার থাকবে কিনা, ইলেকশন হবে কিনা, নেক্সট সরকার পরিবর্তন যদি ঘটে কি ঘটবে, এটা বলা খুবই মুশকিল। দেশটা আসলে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে পড়ে গেছে। এখন দেশটা একটা বিপজ্জনক জায়গায় আছে। সরকারের ভিতরে কোনো চ্যাটব্যাট নাই। এই যে মতিউর রহমান চৌধুরী মানব জমিনের সম্পাদক, তিনি একটা অনলাইনে আসছিল, তিনি বললেন যে আমার দুই উপদেষ্টার সাথে কথা হয়েছে, তারা বলছে তারাও এটা বুঝতে পারতেছে না এটা কি হতে যাচ্ছে। অর্থাৎ সরকারের ভিতরে সরকার আছে, সরকারের ভিতরে সরকার করছে। এখন কি কোন দেশ এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশকে নিয়ন্ত্রণ করছে? আমি এইটাই বললাম যে করিডোর নিয়ে যাওয়া, ডিপ সি পোর্ট নিয়ে যাওয়া, এগুলি করতে গিয়ে আমরা কি আবার একটা যুদ্ধে জড়িয়ে যাচ্ছি কিনা, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব থ্রেটেন হচ্ছে কিনা। এমনিতে তো আপনি জানেন যে আরাকান, আপনার আমাদের হিল ট্যাক্স, তিব্বত, মিজোরাম, এগুলো মিলে কিন্তু একটা দেশ করার প্ল্যান কিন্তু আমেরিকার বহু আগের থেকে। আজ থেকে 15 বছর আগে আমি চিটাগাং হিল থেকে শুরু করে শেরপুর পর্যন্ত মুভ করেছি এবং 5-6টা রিপোর্টও করেছি। সনাতনী ধর্মের সব লোক খ্রিস্টান বানায় ফেলছে। শুধু জিয়া রহমানের সময় যাদেরকে সেটেলার করা হয়েছে তারা ছাড়া সব অলমোস্ট সবাই কিন্তু আপনার খ্রিস্টান হয়ে যাচ্ছে। সুতরাং আমরা কি সেই আলাদা কোনো একটা রাষ্ট্র তৈরির প্রসেসে ঢুকে যাচ্ছি কিনা, এটা আসলে একদমই ধোঁয়াশা। এটা বলা খুবই মুশকিল, কনক্লুশন টানা খুবই মুশকিল। আমরা একটাই বলছি যে আমার মনে হয় যে এই ডক্টর ইউনূস সরকার আমার মনে হয় বিদেশি, বিশেষ করে আমেরিকান ট্র্যাপে পড়ে গেছে। এবং এইগুলো করতে গেলে সামনে চীন আছে, ভারত আছে, আপনার মায়ানমার জান্তা আছে, আরাকান আছে, আমাদের এখানে রোহিঙ্গা বাড়ছেই, দিন দিনে বাড়ছেই। আমরা কোথায় যাচ্ছি, কি কি অবস্থায় যাচ্ছি, আমরা আমাদের কোনো, আমি কোনো অন্তত পক্ষে কুলকিনারা দেখতে পাচ্ছি না। আমরা ভয়ঙ্কর সংকটের মধ্যে আছি। সাংবাদিক এম এ আজিজ, আমি খুব পার্সোনাল জায়গা থেকে একটি মন্তব্য করে প্রশ্নটা আপনাকে করছি। আমি আপনার সঙ্গে তো আমার সম্পর্ক কম দিনের নয়, দীর্ঘ 20 বছর, কম করে হলো 20 থেকে 25 বছর। আহ আপনাকে কখনো এরকম হতাশ হয়ে আমি কথা বলতে দেখিনি। এই মুহূর্তে আপনি যে কথাগুলো বলছেন, আসলে কি আমরা সবাই হতাশ হওয়ার কোনো জায়গা আছে কিনা, সেই উত্তর আপনি এর মধ্যে দিয়ে দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে কথা বললেন যে আমরা আমেরিকার ট্রাপে পড়তে যাচ্ছি কিনা, বা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমেরিকার ট্রাপে পড়তে যাচ্ছেন কিনা, আমরা কি ট্রাপে পড়তে যাচ্ছি নাকি নিজেদেরকে ট্রাপে ইচ্ছাকৃতভাবে জড়িয়ে ফেলছি? আমার মনে হয় ক্ষমতা বাড়ানোর জন্য, সময় বাড়ানোর জন্য আমরা নিজেরাই অনেক শর্ত মেনে নিচ্ছি। আমরা হয়তো এখনো দৃশ্যমান হচ্ছে না, যেমন করিডোর। আমাদের ফরেন উপদেষ্টা বললো, পররাষ্ট্র উপদেষ্টা বললো, আমরা নীতিগতভাবে একমত হয়েছি, কিন্তু আমাদের কিছু শর্ত আছে, শর্ত মানলে আমরা করিডোর দেব। আমার বক্তব্য হচ্ছে এই 21 জনকে কে দায়িত্ব দিল? একটা ভূখণ্ড অন্যের হাতে তুলে দেওয়ার দায়িত্ব কে দিল আপনি বলেন। আমি হতাশ না। আমি দেখেন, মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু মানুষ এই পাকিস্তানের নির্যাতনের পরে এরকম একটা মাঠ টাইম অবস্থায় চলে গেছিল, কি করে কি না করে। শেষ পর্যন্ত কিন্তু মুক্তিযুদ্ধে জড়িয়ে যায়, দেশ স্বাধীন হয়। এবং সেই স্বাধীনতার বিরুদ্ধেও কথা হচ্ছে। আপনি দেখেন পরশুদিনের যে সম্মেলন, সেখানে আপনি খেয়াল করে দেখেন, বললো গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, এইসব স্লোগান, জাতীয় সঙ্গীত পড়া যাবে না, এগুলো কি আপনার সব আপনার দেশের 71-এর। আবার আপনি দেখেন মাহফুজ আলম, আপনার উপদেষ্টা, তিনি আপনার ফেসবুকে আপনার স্ট্যাটাস দিলেন, বললেন যে 71-এর গণহত্যাকারীদেরকেও তাদের অবস্থান পরিষ্কার করতে হবে, তাদেরকেও ক্ষমা চাইতে হবে। আবার কোন অদৃশ্য শক্তির প্রেসারে তিনি কিন্তু আবার সেটা প্রত্যাহার করে নিলেন। তো সেটা স্ট্যাটাস ঠিক দিয়েছিল। আমার কথা হচ্ছে যে এই যে আওয়ামী লীগ গণহত্যাকারী, তাদের তো বিচার হতেই হবে। তাদের কিন্তু এই দেশে এটা ঠিক আছে, রাজনীতি করার অধিকার নাই, কারণ তারা গণহত্যা করেছে। ঠিক 71 সালেও তো গণহত্যা করেছে। প্রাদেশিক সরকারের 3 জন মন্ত্রী ছিল জামাতের, তারা সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান সরকারকে সহযোগিতা করেছে এবং এই দেশে গণহত্যা চালিয়েছে। তো তাদের বিচার হবে না কেন, এই প্রশ্ন তো উঠেছে এখন। তো এখন তাহলে এত প্রশ্নের মীমাংসা এই সময় কিভাবে দিবেন? আপনি গণ অভ্যুত্থান, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সব রাজনৈতিক দল জনগণ একমত হয়েছিল। এবং গত পরশুদিনের এই 144 ভেঙে আপনার এই আকস্মিক আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার স্লোগান তুলে আপনার সেখানে সব ইসলামপন্থীরা, এই সার্জিস কি হাসরাত আব্দুল্লাহ পিছনের সামনে দেখা গেল, খুব ছাত্র দেখা গেল না, তাদের পিছনে থেকে
এই যে নানান রকম সমস্যার ডালপালা এখন মেলছে, এটার সমাধানটা কোথায়? সমাধান আমি মনে করি কোন কোন কোরামিন দেওয়া সম্ভব। তো উনি তো ইলেকশন দিতে চাইছে, এখন রোডম্যাপ দেয় না কেন? পরিষ্কার করে নির্বাচনটা দিয়ে উনি তো পারলেন না। 9 মাস, 9 মাস একটা এই যে ফেসিবাদের দ্বারা গণহত্যা করেছে, এ পর্যন্ত একটি মামলায় কোনো চার্জশিট দিতে পারে না এই সরকার। অভিযোগ দায়ের করেছে 3 জন মাস্টার মাইন্ড নাম দিয়ে, 3 জনের বিরুদ্ধে আপনার অভিযোগ দায়ের করেছে, কিন্তু এই 9 মাসে একটি একটি গণহত্যার মামলায় একটা চার্জশিট দিতে পারে নাই। এদের দ্বারা বিচারও সম্ভব না। অথচ তাদেরকে দিয়ে আপনি খেয়াল করেন, এদেরকে দিয়ে আমার মনে হয় এই চাপ তৈরি করা। আপনি খেয়াল করে দেখেন, গরমের সময় আবার ফের আবার ঠিকই আপনার 144 ব্রেক করছে, আন্দোলন করছে, আবার শীতল পানি দিয়ে তাদের যাতে হিটস্ট্রোক না করে তাদের রক্ষা করছে। ঠিক ইমরান এইচ সরকারের মতো সময় তখন যেমন নিরাপত্তা দিয়েছে, খাবার দিয়েছে, নানান ভাবে শেল্টার দিয়েছে, ঠিক এদেরকেও তাই দিয়েছে, দিয়ে প্রেশার দিয়ে তারা ভাবছে যে তারা অথচ এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছিল যে কোন রাজনৈতিক দলকে আপনার নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নাই। এখন এই কথা বলছে, অথচ আপনি দেখেন আইসিটি আইন কিন্তু বদল করলো, ঠিকই এখন আবার চেঞ্জ করলো। এগুলি কি? ওনার তো কথাই ঠিক রাখতেছে না। সুতরাং এই জন্য মানুষের ভিতরে অবিশ্বাস, তিনি আদৌ নির্বাচন দিবেন কিনা। আগে যেমন মাঝখানে দেখলেন প্রধান উপদেষ্টা হেঁটে গেলে, উপদেষ্টা হেঁটে গেলে পিছন থেকে বলা হতো যে আপনারা 5 বছর থাকেন, আপনারা 8 বছর থাকেন, আজীবন থাকেন। এখন কিন্তু এই আওয়াজ কমেছে, প্রতিবাদে এই আওয়াজটা কিন্তু কমেছে, আপনি খেয়াল করে দেখেন। কিন্তু নির্বাচনের ব্যাপারে সেই আগের মতো একই ভাষায় আছে, ডিসেম্বর থেকে জুন। কিন্তু রোডম্যাপ দিতে ডিসেম্বর থেকে আপনি জুন যদি নির্বাচন দিবেন, তাহলে আপনি রোডম্যাপ দেন না কেন? পরিষ্কার করেন না কেন? এই ধোঁয়াশা রাখেন কেন? আর মাঝে মাঝে এই মব জাস্টিসের করতে যান কেন? এখন এই মব জাস্টিস আপনি করলে এটা তো এক ধরনের মব জাস্টিস, চাপ তৈরি করে আপনি আওয়ামী লীগকে, আপনি আইনের কাঠামো, এই দেশের সবগুলো রাজনৈতিক দল আইনসম্মত ভাবে, কারণ আমরা গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছি, সেখানে আপনি এক্সিকিউটিভ অর্ডারে কেন তাদেরকে বাতিল করলেন? আওয়ামী লীগকে আপনি বিচার করতেন, বিচার করলে তো গণহত্যাকারী এমনিই তো নেতৃত্ব শূন্য হয়ে যেত। আপনি খেয়াল করে দেখেন, প্রেসিডিয়াম সদস্য, এক্সিকিউটিভ কমিটি মিলা, 14 দল মিলে সব সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং সেখানে তো দলও দায়বদ্ধ, দলের তো দায়িত্ব আছে। সুতরাং দলকে আপনি এমনিতে নিষিদ্ধ করতে পারতেন। এখন দলকে নিষিদ্ধ করা হয় নাই, তাদের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা হয়েছে। আবার তারপর দেখেন আমি বলা আমি হচ্ছে, একটু আপনার সঙ্গে অ্যাড করি, সাংবাদিক মাজিদ, আপনার সঙ্গে একটু অ্যাড করি যে জাতিসংঘের প্রতিবেদনের রেফারেন্স সবসময় দেওয়া হচ্ছে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচারের ক্ষেত্রে। সেই জাতিসংঘ তো স্পষ্টভাবে তাদের প্রতিবেদনের শেষ প্যারায় স্পষ্টভাবে উল্লেখ করেছে কোন রাজনৈতিক দল নিষিদ্ধের ক্ষেত্রে তারা বিরোধী, এবং এটির যদি করা হয় তাহলে বহুদলীয় গণতন্ত্রের যে প্রত্যাবর্তনের একটা আশা সেটি সেটি মৃত্যু ঘটবে, এই একবার স্পষ্ট এভাবে লেখা ছিল ওই সুপারিশে। ওইটার ব্যাপারে খালি এটাই বলে যে এটা গণহত্যা করেছে এবং শেখ হাসিনা মাস্টার মাইন্ড, তিনি এটা নির্দেশ দিয়েছে, তিনি দায়ী, এইটুকুই শুধু বলা হয়। কিন্তু শেষে যে বলা হয়েছে পুলিশ হত্যা, তারপর হম 15 তারিখ পর্যন্ত এতজন হত্যা, 5 তারিখে সরকার পালায় গেছে, 5 তারিখের পরে আর আর 10 দিনের হত্যার হিসেব কোথায়? হম। হিসাব কোথায়? সেখানে তো আমরা তো দেখলাম যে প্রায় 60% থানা লুট হয়ে গেছে, অস্ত্র মানুষের হাতে, সন্ত্রাসীদের হাতে। সে অস্ত্র কোথায় গেল? অস্ত্র তো এখনো প্রায় 1.5-2 লাখ অস্ত্র বাইরে পড়ে আছে। অস্ত্র কোথায়? আপনার সরকার এই আপনার এই আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ, যুবলীগের নামে অনেক অস্ত্র লাইসেন্স দিয়েছিল, সেগুলো কোথায়? প্রায় 3 লাখ 4 লাখ অস্ত্র আপনার মানুষের হাতে চলে গেছে, সেখানে এখনো অস্ত্র এখনো কিন্তু উদ্ধার হয় নাই। সুতরাং এদিকে আপনি দেখেন সবগুলো নেতা, এই বিবিসি রিপোর্ট করেছে, সবগুলো নেতা, মূল নেতা ভারতে আছে, তারা ওখান থেকে আওয়ামী লীগ পরিচালনা করছে। এখন আপনি নিষিদ্ধ করলেন, নিষিদ্ধ করলেন কি? একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন, এখন এত বড় একটা দল এই আকস্মিক এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করলেন। আবার বললেন যে তারা যদি কোনো গোপনেও মিটিং করে, তাহলেও তাদেরকে পুলিশ এখন অ্যারেস্ট করতে পারবে। হ্যাঁ, অর্থাৎ যে কোনো কিছু অ্যাক্টিভিটিস করলেই তাদের অ্যারেস্ট। এমনকি মাস মিডিয়াতে কোনো কথা বললে যিনি এটা লাইভ দিবে, যিনি এটা শুনবে, তাকেও গ্রেপ্তার করা হবে। এত কঠোর আইন, কঠোর ব্যবস্থা আপনি যে নিলেন, হ্যাঁ, তা আপনি পলিটিক্যালি মুভ করলেন না কেন? সব দলকে সাথে আলোচনা করলেন না কেন? সব দলই তো তাকে নিষিদ্ধ চেয়েছে, কিন্তু কেউ চেয়েছে আইনের মাধ্যমে। আপনি যদি বিচারের মাধ্যমে, অর্থাৎ কোর্টের মাধ্যমে এই দল একটা গণহত্যাকারী দল, তাকে নিষিদ্ধ পার্মানেন্ট করেও দিতেন, হ্যাঁ,
তাহলেও কিন্তু আজকে নাজি পার্টি নিষিদ্ধ আছে না এখন পর্যন্ত? তাদের বিচার হচ্ছে না? হচ্ছে তো। তা আপনি সেটা সেই পথে না হেঁটে এক্সিকিউটিভ অর্ডারে সেই ফেসিবাদের মতো, যেমন জামাতকে এক্সিকিউটিভ অর্ডারে হঠাৎ করে পিছনের শেষের দিকে নিষিদ্ধ হুম, হুম। করে দিল, এরকম আপনি সব অ্যাক্টিভিটিস বন্ধ করে দিলেন। তো এটাকে সমস্যা বাড়লো না কমলো এটা তো বুঝতে পারতেছি না। আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি বলছিলেন এই আশঙ্কা আরো অনেকেই করছেন যে করিডোরের বিষয়ে হয়তো চুক্তি হয়ে গেছে, বা অন্যান্য আরো বিষয়ে যে আমেরিকার যে চাওয়াগুলো আছে, দাবিগুলো আছে, সেগুলো হয়তো পূরণ করা হয়েছে। আপনি নিজেও বললেন, আমরা কি আসলে সত্যি সত্যি ধরে নেব যে এর মধ্যে হিডেন কোনো এগ্রিমেন্ট হয়ে গেছে সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের? না, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি অন্তর্বর্তীকালীন সরকার করিডোরের ব্যাপারে কোনো কথা বলতে পারে কিনা? আপনি এই সরকারটা সব রাজনৈতিক দলের, জনগণের, সবার সমর্থিত সরকার। আপনি দেখেন শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে, তাকে আশ্রয় দেওয়ার জন্য পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নিয়ে তাকে আশ্রয় দিচ্ছে। আর আপনি একটা অংশ দিয়ে দেন, আমাদের 3 বিঘা করিডোর ছিল না, ভারত দিছিল না 3 বিঘা করিডোর আমাদের, ওখান থেকে বাংলাদেশের ভূখণ্ডের লোক আনা, বাধা দিত তো? দিত না তো। করিডোর দেওয়া মানে কি? ওই জায়গায় তার নিয়ন্ত্রণ, তাকে দিবেন তার নিয়ন্ত্রণ। আমরা ভারতে দেখেন করিডোর নিলাম, তারপরে আমাদের নিয়ন্ত্রণ দেয় নাই। সকালে খুলে দেয়, বিকালে 1 ঘন্টা খুলে দেয়, এই করে। যার ফলে বাংলাদেশে আমাদের সেই সব এনক্লেভ থেকে লোকজন আসতে, মায়ের নাম বদলাইছে, বাবার নাম বদলাইছে, কত কিছু করে করে তারা লেখাপড়া বা বাজারঘাট করছে। তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে, আপনি করিডোর দিলেন, আপনার তো ম্যান্ডেট নাই করিডোর দেওয়া। আপনি একটা দেশের একটা অংশ লিখে দিবেন, বলা হচ্ছে মানবিক করিডোর, খাদ্য সাপ্লাই দিবেন। খাদ্য সাপ্লাই দিবেন, এখনই তো আপনি আরাকান আর্মি ঢুকে পড়ছে তো, বোম ফাটাই তো তো। তো এগুলো এখন কি করবেন? এখন যদি জানতার সাথে কি আমরা আমি যুদ্ধে একটু নিশ্চিত জড়াবো? হতে যাচ্ছি, সাংবাদিক মেয়াজি, আমি একটু নিশ্চিত হতে যাচ্ছি যে গুঞ্জনগুলো ছড়াচ্ছে যে আমেরিকান সৈন্য ঢুকে পড়েছে সিলেটের একটি জায়গা থেকে, তারা বাস ভর্তি করে আমেরিকান সৈন্যরা যাচ্ছে, এগুলো কি আসলেই সত্য? না, এগুলো বলা মুশকিল, কারণ এটা গুজবও হতে পারে। তবে আমিও যেটা শুনেছি যে অলরেডি আপনার করিডোর দিয়ে এখানে খাদ্যশস্য বা